জিন একজন হিরোর মতো মিঞ্জুকে বাঁচায়। সে জিজ্ঞেস করে, এইটা কেই? তখন মিঞ্জু বলে, ছেড়ে দাও ওকে, যেতে দাও। এরপর জিন মিঞ্জুকে সঙ্গে নিয়ে যেতে থাকে এবং তার কাঁধে হাত রাখে। তখন সেই ছেলেটা বলে, এইটা কে এবং এভাবে তোমার কাঁধে হাত দিচ্ছে কেন? তখন জিন তাকে আবারও মারে। তাই সে ভয়ে পালিয়ে যায়। পালিয়ে যাব আমিও, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, এক্ষুনি করে ফেলুন। তখন জিন মিঞ্জুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তার ফাইটিং স্কিল দেখে মিঞ্জু বলে, তুমি কি মার্শাল আর্ট শিখেছ? সে বলে, আমি এলিমেন্টারি স্কুলে শিখেছিলাম, কিন্তু আজ কাজে লেগে গেল। এরপর তাকে নিজের বাসায় নিয়ে যায় সেই ছেলেটার ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু তার মনোযোগ ছিল বাবলস ওড়ানোর দিকে। সে মিঞ্জুকে জিজ্ঞেস করছিল যে, তোমার এখানে আসার পর কি সেই ছেলেটা তোমাকে ফলো করছিল, নাকি তারা আগেও করত? কিন্তু সে শুনছিলই না। উল্টো সে বলে, আমার বিয়ার খেতে ইচ্ছে করছে ফ্রাইড চিকেনের সাথে, তুমি কি আমার সাথে বিয়ার খাবে? ঠিক সেই সময় হেইজিও বিয়ার নিয়ে সেখানে সে পৌঁছায়। কিন্তু মেয়েটিকে দেখে সে অবাক হয়ে যায় যে, তোমার কি মেহমান এসেছে? তখন তার মনে পড়ে যে হয়তো এইটা সামনের ফ্ল্যাটের প্রতিবেশী। তখন সে বলতে যাচ্ছিল যে এইটা সেই অভদ্র মেয়েটা না, কিন্তু জিন তার মুখ বন্ধ করে দেয়। সে বলে, আমরা বিয়ার খাবো ফ্রাইড চিকেনের সাথে। পরের দিন আমরা ইউজেকে দেখি। সে ঘুম থেকে ওঠে। তখন তার মা বাবা বাসায় ছিলেন না এবং তারা তার জন্য একটি নোট রেখে গিয়েছিল যে, আমরা 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তাই আমাদের মেসেজ বা কল করে বিরক্ত করো না যতক্ষণ না মরণাপন্ন জরুরি অবস্থা হয়। সে বুঝতে পারে যে এর মানে কাল রাতে বাবা আমাকে যে লেকচার দিচ্ছিলেন, আজ তিনিই নিজে সেটা করতে যাচ্ছেন। তখনই ইউনা বাইরে আসে। সেও স্কুলে যাচ্ছিল। তখন সে তাকেও জানায়, কিন্তু সে ইউনা তো আগে থেকেই জানত। তখন সে তাকে জিজ্ঞেস করে যে, আজ তোমার ক্লাস নেই? সে বলে, না, আমি ছুটি নিয়েছি, কারণ আমিও আমার বন্ধুদের সাথে মুভি দেখতে যাচ্ছি। তখন সে তাকে বলে যে, তুমি ছুটি নিও না। বলার মানে হলো যে তুমি বাসায় থেকো না, কিন্তু তোমার টিউশন চালু থাকবে। জিন তোমাকে এখানে পড়ানোর জন্য আসবে। ইউনা তার কথা বুঝতে পারে। সে বলে, ও আচ্ছা, তুমি তার সাথে সময় কাটাতে চাও, কিন্তু তোমরা দুজন করবেটা কি? তখন সে বলে যে, আমরাও মুভি দেখব। তখন ইউনা হাসতে থাকে এবং তাকে খেপিয়ে চলে যায়। ইউজে তো খুব খুশি হচ্ছিল যে জিন তার বাসায় আসবে। এরপর আমরা হেইজিকে দেখি। সে তার ভিআইপি ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, যার ব্যাপারে তার বস তাকে বলেছিল, অর্থাৎ হেমিকে। তো সে তার সাথে মিটিং রেখেছিল। তখন হেইজি তাকে ম্যাচিং করার জন্য কিছু ছেলের ডিটেল দেখায় যে যদি তার কোনো একজনকে পছন্দ হয় তাহলে তাদের ব্যাপারে কথা বলবে। কিন্তু হেমি বলে যে প্রতিবারই কোনো জাজ, লয়ার বা ডক্টর থাকে, আমার কিছু অন্যরকম চাই, কিছুটা সৃজনশীল। হেইজি বুঝতে পারে না। সে বলে, অন্যরকম বা সৃজনশীল মানে কি? তখন হেমি বলে, যেমন কোনো চ্যাম্পিয়ন হোক, সিক্রেট এজেন্ট হোক, এমন কিছু। তখন হেইজি হাসতে হাসতে বলে, আপনার সেন্স অফ হিউমার খুবই চমৎকার। তখন হেমি কথায় কথায় তাকে জানায় যে, আমার মা আমাকে একাই মানুষ করেছেন, তিনি আমার বাবার সাথে থাকেন না, কিন্তু এতে আমার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হয়নি, তাই আমি বিয়ে নিয়ে অনেক বেশি ভাবি, তাই তো আমি এখানে এসেছি। তখন হেজি জিজ্ঞেস করে যে, আপনি বলুন যে আপনার কেমন ধরনের ছেলে চাই, আমি আমার পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করব যে আপনার জন্য পারফেক্ট ম্যাচ খুঁজে বের করার। আর অন্যদিকে ইউজে জিনের ওয়েলকামের জন্য প্রচুর খাবার বানিয়ে তৈরি করে রেখেছিল এবং ডেকোরেশন তো কোনো মাস্টার শেফের গ্র্যান্ড প্রাইজ উইনারের মতোই ছিল। কিছুক্ষণ পর জিনও আসে। তখন সে তাকে জানায় যে আমার মা বাবা বাসায় বাইরে আছে, তাই আমরা এখানে একসাথে সময় কাটাবো। এরপর তাকে ভালোবাসার সাথে চেয়ারে বসায়। তখন খাবার দেখে সে জিজ্ঞেস করে যে, এই সব তুমি বানিয়েছ? তখন সে তাকে তার রান্নাঘরের অবস্থা দেখায়। সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল। সে বলে যে এইসব আমারই কাজ। এরপর জিন খাবার টেস্ট করে, তা খুবই সুস্বাদু ছিল। খাবার খাওয়ার সাথে তারা কিছুটা কথা বলে। এরপর জিন হিউজের রুম দেখতে যায়। তখন দেওয়ালে একটি ছবি দেখে তাকে জিজ্ঞেস করে যে এইটা কোথাকার? সে জানায় যে এইটা হাওয়াইয়ের। একসময় আমার স্বপ্ন ছিল যে আমি সেখানে যেতে চাই, এবং জানো, সেখান থেকে তুমি অনেক দূর পর্যন্ত গ্যালাক্সি দেখতে পারবে। এইটা শুনে তো জিন খুবই উত্তেজিত হয়ে যায়।
সে বলে যে সেখানে অনেক মজা হবে, তাই না? যদি আমি এমন জায়গায় থাকতাম তাহলে সারা রাত শুধু তারার দিকেই তাকিয়ে থাকতাম। এটা শুনে তো ইউজে খুশি হয়ে বলে যে তাহলে আমরা সেখানে একসাথে যাব। কিন্তু জিন বলে যে হ্যাঁ, আগে আমাকে আবার জিনে ফিরে আসতে হবে, কারণ আমি সেখানে আমার আসল পাসপোর্ট দিয়ে যেতে পারবো। এটা শুনে ইউজে একটু চুপ হয়ে যায়। এরপর তারা মুভি দেখার জন্য লিভিং রুমে বসলে হঠাৎ করে ইউজের মা বাবার আওয়াজ আসতে থাকে। তারা বাসায় এসেছিল। তাদের আওয়াজ শুনে তো এই দুজন ভয় পেয়ে যায়। তখন জিন তাড়াতাড়ি দরজার বাইরে লুকিয়ে যায়। তার মা বাবা তো ঝগড়া করতে করতে আসছিলেন, কারণ তারা ভুল করে রাস্তা হারিয়ে ফেলেছিল, তাই তাদের আবার ফিরে আসতে হয়। আর এখনও ঝগড়াই করছিলেন। তখন তার বাবা টেবিলে তার প্রিয় ওয়াইন দেখতে পান এবং বলতে থাকেন যে এইটা এখানে কি করছে। তার মা জিজ্ঞেস করেন যে তুমি কাউকে ডেকেছিলে নাকি? সে বলে না না, আমি কাউকে ডাকিনি। তখন সে বলে যে তাহলে কি তুমি একা খাচ্ছিল আর পান করছিলে? তখন সে হঠাৎ করে ইউনার নাম নিয়ে নেয় যে এখানে এটা হয়েছে যে ইউনার আমি একসাথে খাবার খেয়েছিলাম, একটু পানও করেছিলাম, কারণ সে তার পড়াশোনা নিয়ে খুব চিন্তিত ছিল, তাই আমি তাকে উৎসাহিত করতে চেয়েছিলাম। তার বাবা জিজ্ঞেস করেন সে কোথায়? সে জানায় যে তার বন্ধুর কলেজ ছিল, তাই সে বাইরে চলে গেছে। এখন এইসব ছড়ানো ছড়ানো দেখে তার মায়ের তো রাগ হচ্ছিল যে এটা কি ছড়িয়ে রেখেছো। সে পরিষ্কার করতে লাগে, তো সে তাকে থামায়। সে বলে যে তোমরা দুজন শুধু রুমে যাও, 30 মিনিটের মধ্যে আমি সবকিছু পরিষ্কার করে দেব। কিন্তু তাদের দুজনে তো ঝগড়া হয়েছিল, তারা বলে যে আমরা একসাথে থাকবো না, তাই তার মা একা চলে যান। তো সে ইউজেকে বাবাকে নিজের রুমে পাঠিয়ে দেয় যে আপনি সেখানে বিশ্রাম করুন। এরপর তাড়াতাড়ি করে জিনকে বাইরে বের করে তাকে বাসায় পাঠাতে থাকে। ঠিক তখনই তার মা নিজের রুম থেকে বাইরে চলে আসেন। জিনকে দেখে বলেন যে ও আচ্ছা, তুমি টিউশনের জন্য এসেছো তাই না? কিন্তু তুমি ওদিক থেকে কেন আসছো? তখন জিন বলে যে সেটা খোলা ছিল, তো তাই ওদিক থেকে চলে এসেছি। তার মা তো অবাকই হয়ে যান, কিন্তু ইউজে কথা সামলে নেয় যে মা এখন কি কথা বলছো? তুমি জানো না নাকি আমরা কোন ফ্ল্যাটে থাকি? সে জানালা দিয়ে কিভাবে আসতে পারে? সে জাস্ট এখনই এসছে, এখনই যাচ্ছিল। তার মা হেসে দেন যে আমিও কি না কি ভাবছিলাম। কিন্তু ইউনার উপর রাগ করে যে টিউশন ক্লাসও নেই আর এত কিছু ছড়িয়ে রেখে কোথায় যে মরেছে। তখন জিনও তাড়াতাড়ি করে তাদের বাই করে যেতে লাগে। তখন ইউনা বাসায় এসে পৌঁছায়। মানে এখন তো কোনো ঝামেলা হতে যাচ্ছে। তার মা তো তার উপর চিৎকার করেন, রাগ করেন, তাকে মারার জন্য তার পেছনে ছোটেন, কিন্তু সে জিনের পিছনে লুকিয়ে যায়। তার মা রাগ করছিল যে টিউশন ক্লাস ছেড়ে দিয়ে কোথায় মজা করছিল, খাবার বানালে সেটা পরিষ্কার করলি না কেন? কিন্তু সে তো বুঝতে পারছিল মা যে আসলে কি হচ্ছে। সে বেচারি তো কিছুই জানতো না। তখনই বাবাও বাইরে আসেন এবং তাদের থামান। তিনি বলেন যে তার সাথে কথা বলো, কিন্তু তার মায়ের তো মাথা খারাপ হয়ে গিয়েছিল। তখন ইউনাও পেছন থেকে কিছু বলতে থাকে, তো তার এত রাগ হয় যে তাকে মারতে লাগে। কিন্তু ইউজে তাদের থামানোর চেষ্টা করে এবং সামনে চলে আসে, কিন্তু জিন তাকে টেনে নেয় যাতে তার আঘাত না লাগে, এবং এমন অবস্থায় আঘাত লেগে যায় তার বাবার। এরপর আমরা ইউরিকে দেখি, সে মিনিকের সাথে দেখা করার জন্য ক্যাফেতে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কাজের পর কি করো? সে বলে যে আমি কাজের পর তাড়াতাড়ি করে বাসায় যাই এবং আমার সবচেয়ে প্রিয় সময় ওইটাই। তখন সে বলতে থাকে যে আমার তোমার উপর হিংসে হচ্ছে, কারণ আমি বাসায় থাকলে আমাকে নভেলের ডেডলাইনের চিন্তা থাকে। সে বলে যে তুমি এত কেন ভাবো? তোমার উপভোগ করা উচিত, মজা করা উচিত। তখন সে বলে যে আমি স্কুল যাই না, আমার একজনই বন্ধু আছে, মা বাবা বাইরে থাকেন, আমি জানি না যে মজা কিভাবে করে, উপভোগ কিভাবে করে। সে জানায় যে ক্লাবিং করা, ক্যারিওকে যাওয়া, সেখানে অনেক কিছু আছে, কিন্তু তার এইসব পছন্দ ছিল না। তো সেটাকে নিজের সাথে গ্রাউন্ডে নিয়ে যায়। সে বলে যে আমরা এখানে দৌড়াবো, তুমি তোমার মতো আস্তে আস্তে দৌড়িও, ঠিক আছে? ইউরির মিনিকের সাথে খুব ভালো লাগছিল। তখন তার হাত ধরে সে তাকে নিজের সাথে দৌড়াতে থাকে, কিন্তু ইউরি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে তাও দৌড়াতে বলছিল। সে বলেও যায় যে আমি দৌড়াতে পারবো না, আমি তো মরে যাব, কিন্তু সে জোর করে তাকে দৌড়াতে বলছিল। এরপর অবশেষে নিজের জীবনের সাথে লড়াই করতে করতে সে নিজের টার্গেটে পৌঁছে যায়। তার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল। সে বলে যে তুমি ঠিক বলেছিলে, আমি বোর হব না, কিন্তু তুমি যদি আবার আমাকে এমনটা করতে বলো বা আমি কখনো এমনটা করব না। সে বলে তাহলে তো তোমার কাজ এই সবের থেকে বেশি ভালো। সে তাকে এটাই বোঝাতে চাইছিল যে যার কাজ তার কাছে সেটা ঝামেলা মনে হয়, কিন্তু অন্যদের থেকে তার জন্যে তা বেশি সহজ, তাই তার নিজের কাজ এনজয় করে করা উচিত। এরপর আমরা জিনকে দেখি। সে ইউরির বই পড়ছিল, যার মধ্যে সে রাইটিং স্কিলসের সম্পর্কে বলেছিল যে কেউ রাইটিং কিভাবে শুরু করতে পারে। তো তার মধ্যে লেখা ছিল যে তুমি সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে লেখার চেষ্টা করো। তো এখন সে লেখার কাজ শুরু করছিল, হঠাৎ করে বেল বাজে এবং বাইরে মিঞ্জু ছিল। সে হেজির সাথে দেখা করতে এসেছিল। সে বাসার ভেতরে ঘুরতে লাগে, তো সে তাকে বাইরে বের করে। সে বলে যে সে এখানে নেই এবং তোমার তার সাথে কি কাজ। তখন সে তাকে জানায় যে হেজির আমার ব্লাশার পছন্দ হয়েছিল, সে সেটাই নিয়ে এসেছিল,
এবং সে জিনের জন্যও কিছু নিয়ে এসেছিল, যার মধ্যে অনেক বাবলস গাম ছিল। মানে সেই দিন তার কাছে সে দেখেছিল, তাই সে তার জন্য সেটাই নিয়ে আসে যে হয়তো তারও এটা পছন্দ হবে। সেই সবের মধ্যে র্যাবিট বানানো ছিল এবং একটা থ্যাংক ইউ নোটও লেখা ছিল। তো সেইটা দেখে জিন ভাবে যে সে কিভাবে জানলো যে আমার র্যাবিট পছন্দ। তখনই সে আয়নায় নিজের মাথায় র্যাবিট ক্লিপ দেখতে পায়। সে কতবার মিঞ্জুর সামনে এভাবে চলে গিয়েছিল তাই সে তো জানতেই পারবে। তখন সে নজর নিজের জিনিসপত্র ওর ছবির ইত্যাদির ওপর পড়ে, তো সে ভাবে যে মিঞ্জু যে কোনো সময় তার বাসায় আসতে পারে, তাই সে সব প্যাক করে দেয়। এরপর পরের দিন আমরা ইউজেকে দেখি সে কলেজে আসে। তাদের কলেজ ইউএসের সাথে একটা এক্সট্রিম স্টাডি প্রোগ্রাম করছিল, আর সেটা সেই জায়গায় ছিল যার ব্যাপারে গতকাল সে জিনকে বলেছিল। তখনই মিঞ্জু আসে। সে বলে যে আমরা দুজন এখানে একসাথে পড়াশোনা করতাম, কত মজা হতো তাই না? তখন সে বলে যে তুমি আবেদন করতে পারো। সে বলে যে আগেও আমি 1 বছরের জন্য গেছিলাম, তো তুমি মেয়ে খুঁজে নিয়েছিলে, এখন আমি আবার তেমনটা করতে পারবো না। কিন্তু সে লেকচার অ্যাটেন্ড করার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়াংসুককে দেখি সে বাসায় যায়। তার বাবা নিজের গাছপালা পরিষ্কার করছিলেন। তিনি বলেন যে এটার কারণে আমি হাসপাতালে যেতে চাই না। তার মা তো নিজের ছেলের জন্য কিছু বানানোর জন্য চলে যান। তো তার বাবা তাকে বলেন যে তুমি তোমার চুল এমন লম্বা রাখবে? সে বলে হ্যাঁ, যতক্ষণ না আমি পরীক্ষা পাশ করি, এবং এইবার আমি পাশ করে নেব। তো তার বাবা তাকে ধন্যবাদ জানায় যে মরার আগে আমি আমার বউকে দেখতে পারলাম। জীবনে একজন সঙ্গীর খুব প্রয়োজন হয়। আমি তোমার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছি, তাই তুমি শুধু তোমার স্মৃতি তৈরি করো, তোমার পরিবারকে খুশি রেখো। তিনি শুধু চাইছিলেন যে মরার আগে তার ছেলে সেটল হয়ে যাক, নিজের পরিবার গড়ে তুলুক। এরপর আমরা হেমিকে দেখি সে ডেটে এসেছিল, কিন্তু তার মা তার উপর নজর রাখছিলেন যে অবশেষে সে কোন ছেলের সাথে দেখা করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কেউ আসে না, তখন তার মায়ের খুব রাগ হয়। ঠিক তখনই একজন লোক তাদের কাছে আসে এবং বলে যে হ্যালো, আমি আপনার ডেট। এইটা শুনে তো সে অবাকই হয়ে যায় এবং হেমির দিকে তাকায়, তো সে তাকে চোখ মারে। সে তাদের এখানে ফাঁসিয়ে দিয়েছিল, তাদের জন্য ডেট রেখেছিল, মানে সে তাদের বোকা বানিয়েছিল। এবং উপর থেকে নিজের মাকে মেসেজ করে যে আপনার এই স্বামী মুবারক হোক, এবং গুড লাক বলে চলে যায়। এই কাজটা তার জন্য হেজি করেছিল। হেজি বলে যে এখন তোমার মা আমাদের উপর কেস করার কথা বলছে। তখন সে বলে যে তুমি চিন্তা করো না, আমার বন্ধু সব কিছু সামলে নেবে। এরপর সে তাকে নিজের মা বাবার ব্যাপারে বলতে থাকে। তো হেজি এইটা বলে যে ঠিক আছে, তাহলে বলো তোমার কেমন ছেলে চাই, আমি খুব ভালো ছেলে খুঁজে বের করব। সে হেমি রাগ করে যে আমি তোমাকে আমার গল্প শোনাচ্ছি আর তুমি নিজের লাভ দেখছো। তখন হেজি বলে যে এমন কিছু নয়, যখন আমি কোম্পানিতে যোগ দিয়েছিলাম তখন নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এখানে সবার লাভের জন্য নয়, তাদের ভালোবাসার জন্য তাদের ম্যাচমেকিং করব। এবং আমি নিজেও ভালোবাসার ব্যাপারে খুব দুর্বল হয়ে যাই, এমনিতেই অনেক শক্তিশালী। এই কথাটা হেমির খুব পছন্দ হয়, তো সে তাকে কাজের পর একসাথে যাওয়ার জন্য বলে। এরপর আমরা জিনের নানাকে দেখতে পাই, তিনি নিজের ছবি তুলছিলেন। এরপরে তিনি নিজের ডাক্তারের সাথে দেখা করতে যান এবং তাকে বলেন যে আমি আমার ফিউনারেলের জন্য ভালো ভালো ছবি তুলে নিয়েছি, আজকাল এমনটাই ট্রেন্ড চলছে। সে রাগ করেন যে আপনি এমন কথা কেন বলছেন। এরপর জিনের বাবা তো তাদের জন্য কিছু পান করার জন্য চলে যান। তখন আমরা জানতে পারি যে এইটা জিনের নানা নয়, বরং তার নানি, মানে তিনিও পুরুষ সেজে আছেন। তখন তিনি জিনের ব্যাপারে বলেন যে আমি তার সাথে দেখা করতে চাই। তার মা বলেন যে আপনি তার সাথে দেখা করলে কি তাকে সত্যিটা বলে দেবেন যে আপনি তার নানি? তিনি বলেন না, আমি বলবো না। তার মা বলেন যে আমি বুঝতে পারি যে আপনার জন্য এটা কতটা কঠিন ছিল। বাবা আপনাকে ছেড়ে চলে গেলেন এবং আপনার মেয়েও আপনাকে ঘৃণা করতে থাকলো। এরপর জিজ্ঞেস করেন যে আপনি কি কখনো এটা ভাবেননি যে মরার আগে যদি আপনি আবার নারী হতে পারতেন? তো তিনি বলেন যে আমি প্রতিদিন এইটাই প্রার্থনা করি, কিন্তু যদি জিন ছেলে না হতো তাহলে আমি এই কথাটা খুলে বলতে পারতাম। তখনই জিনের বাবা পানীয় নিয়ে আসেন এবং সেখানে জিনকে দেখে অবাক হন যে জিয়ন, তুমি এখানে? মানে সে তাদের সব কথা শুনে নিয়েছিল। সে এটা জানতে পেরেছিল যে সে সব সময়ের জন্য ছেলে হয়ে থাকতে পারে। তার মা ঘাবড়ে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তো তার হাত থেকে ফোনটা পড়ে যায়। তখন জিন সেটার মধ্যে নানির ছবি দেখে। সে কিছু না বলে যেতে লাগে, কিন্তু তার মা তাকে থামান। তো সে নিজের বাবাকেও জিজ্ঞেস করে যে আপনি কি নানির সত্যিটা জানতেন? তিনি হ্যাঁ বলেন। তো তার খুব খারাপ লাগে যে মানে এরা আমাকে কিছুই বলেনি। তার নানি বলেন যে এতে তোমার বাবা মায়ের কোনো দোষ নেই। তখন সে তাদের ওপর রাগ করে যে আমি আর হেজি এতদিন ধরে আপনাকে আমাদের নানা মনে করতাম, আপনারা আমাদের ধোঁকা দিয়েছেন। মানে সে কতদিন ধরে ছেলে হয়েছিল, আবার নারী হতে পারেনি এবং এখন পর্যন্তও নারী হতে পারেনি। তার খুব রাগ হয় এবং কান্নাও পায় যে আপনারা আমার থেকে এই সত্যিটা কেন লুকিয়েছিলেন এবং কতদিন পর্যন্ত লুকিয়ে রাখতেন। যখন আমি ছেলে হয়েছিলাম তখনই বলে দেওয়া উচিত ছিল যে আমি এখন কখনো আবার নারী হতে পারবো না। সব লোক তাকে সরি বলতে লাগে, কিন্তু সে কথা বলতে চাইছিল না, তাই চলে যায়।
তার খুব বেশি খারাপ লাগছিল যে এখন পর্যন্ত সে এই ধোকায় ছিল যে একদিন মেয়ে হয়ে যাবে, কিন্তু সে এখন কখনো মেয়ে হবে না, সব সময়ের জন্য এমন ছেলের শরীরেই থেকে যাবে। তখনই তার কাছে ইউজের কল আসে, তো সে ধরেনি যে আমি কি ভেবে ধরব। অন্যদিকে হেমি হেজিকে নিজের ক্যাফেতে নিয়ে আসে এবং তাকে সেই ওয়াইন দেয় যে ইয়ংসুকের মা তাকে দিয়েছিল। হেজির খুব পছন্দ হয়, তো কথায় কথায় হেজি তাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলেদের মধ্যে কি পছন্দ। সে জানায় যে আমি আগে থেকেই কাউকে পছন্দ করি, আমি তার মা বাবার সাথেও দেখা করে নিয়েছি, এবং তোমার কি? তখন সে বলে যে আমিও কাউকে পছন্দ করি, সে আমার প্রথম ভালোবাসা, আমি 10 বছর পর্যন্ত তাকে মিস করেছি এবং এখন গিয়ে তাকে পেলাম। হেমি তো বলতে লাগে যে আমি তোমার বিয়ে করাবো, তোমার হানিমুনের খরচও দেব। এইটা শুনে তো হেজি খুব খুশি হয় এবং বলে যে যদি তোমার বিয়ে হয় তো আমি তোমার বিয়েতে গান গাইব। ঠিক তখনই তার কাছে ইয়ংসুকের মেসেজ আসে যে তার বাবার মৃত্যু হয়েছে। এরপর সে হেমিকে জানায় যে আমাকে যেতে হবে, যার ব্যাপারে আমি বলেছিলাম তার বাবার মৃত্যু হয়েছে। তাই সে চলে আসে। তার চলে যাওয়ার পর হেমিও মেসেজ পেয়ে যায়। এরপর আমরা মিনজুকে দেখি, সে বাসায় যায় তো জিন বাসার বাইরে বসেছিল। এইটা দেখে সে ভয় পেয়ে যায় যে তুমি এখানে কি করছো, কিন্তু তার শরীর খারাপ লাগছিল, তাই সে তাকে তুলে ভিতরে নিয়ে যায়। এরপর যেই তাকে বিছানায় শোয়ায় তো সে অজ্ঞান হয়ে যায়। সে উঠছিল না, তো সে বুঝতে পারে না যে এখন আমি কি করব। অন্যদিকে ইয়াংসুক নিজের বাবার ফিউনারেলে ছিল। কিছুক্ষণ পর হেজিও এসে পৌঁছায়। তখন ইয়ংসুক তাকে আসার জন্য ধন্যবাদ জানায় এবং নিজের মায়ের সাথে পরিচয় করায়। ঠিক সেই সময়ে হেমিও সেখানে এসে পৌঁছায়। হেজি তো অবাক হয়ে যায় যে এটা এখানে কি করছে, এবং সেও তাকে দেখে অবাক হয়ে যায়। তো তারা দুজন বুঝতে পারে যে তারা দুজন যাকে পছন্দ করে সে একজনই ছেলে। ওদিকে মিনজু এখনও জিনের কাছে বসেছিল, কারণ সে ঘুমোচ্ছিল এবং সে হাসপাতালেও যেতে মানা করে দিয়েছিল। তখন সে চেক করে তো তার জ্বর কমে গিয়েছিল, কিন্তু জিন কাঁদছিল। সে তার চোখের জল পরিষ্কার করতে লাগে, তো জিন তার হাত ধরে নেয়। সে ঘুমের মধ্যে ছিল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগে যে মা, আমি এভাবে বাঁচতে চাই না। সে মিনজুর হাতও ছাড়ছিল না। এখন মিনজুর তো খুব জোর ঘুম আসছিল, তাই সে ঝুলতে ঝুলতে সেখানে ঘুমিয়ে যায়। এখন ওদিকে তারা দুজন ক্লিয়ার করে যে আমরা দুজন তো একই ছেলেকে পছন্দ করি। হেমি জানায় যে ইয়াংসুক জানে না যে আমি তাকে পছন্দ করি, তাই প্লিজ তুমি ভুল বুঝো না, আমার ব্যাপারে তাকে বলো না, আমি চাই না যে আমি তোমাদের মাঝে চলে আসি। কিন্তু হেজি বলে যে এমন কিছু না, এখন সে ডিসাইড করবে যে সে আমাদের মধ্যে কাকে পছন্দ করে। আমি প্রতিযোগিতা পছন্দ করি না, কিন্তু এইটাতে আমি অংশগ্রহণ করব। আমি ফেয়ার গেম খেলব। এখন একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে স্মৃতি, তো দেখি এই দুজনের মধ্যে কে জিতবে। আর এখানে ইউজে জিনের বাসায় আসে, কারণ হেজি তাকে কল করে বলেছিল যে জিন ফোন ধরছে না, তো তুমি চেক করে নিও। এরপর যেই সে ভিতরে আসে তো জিন আর মিনজুকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। এই সময়ে মিনজুর ঘুম ভেঙে যায়, তো সে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে আর তুমি এখানে করছোটা কি, আর পেছন থেকে জিনও উঠে যায়। তখন মিনজু আর জিন একে অপরকে দেখে অবাক হয়ে যায়। জিন তো জিজ্ঞেস করতে লাগে যে তুমি এখানে কি করছো, তো তার আগে মিনজু তাকে একটা চড় মেরে দেয় যে তুমি আমার পাশে কেন ঘুমোচ্ছিলে। সে বলে যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো, এইটা তো আমার জিজ্ঞেস করা উচিত, এবং তার চুল টানতে লাগে। ব্যাস, এরপর তারা দুজন বিড়ালের মতো লড়াই করতে লাগে এবং একে অপরের চুল টানতে লাগে। বেচারা ইউজে তো তাদের থামানোর জন্য আসেও, কিন্তু তারা তো তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আবার লড়াই করতে লাগে। বেচারা ইউজে তো তাদের থামাতে ব্যস্ত ছিল, এবং এই মজার মুহূর্তেই এই এপিসোড শেষ হয়।